এইমাত্র এই ভিডিওটি দেখার জন্য আপনি যখন আপনার মুঠোফোনে ক্লিক করলেন ভিডিওর ওপর, তখন অবশ্যই আপনার চোখে প্রথমেই পড়েছে আজকের আশীর্বাদ ট্রুথের এই এপিসোডের বিষয়বস্তু। তা হচ্ছে জুতো মেরে গরু দান। অর্থাৎ সুকান্ত মজুমদার নিজের দফতরের দায়িত্ব গ্রহণ করার আগে দিল্লিতে দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম করলেন। তাহলে এই বিষয়কে কেন আশীর্বাদ দ্য ট্রুথ জুতো মেরে গরু দান হিসাবে আখ্যায়িত করছে? অবশ্যই আপনি এই জিজ্ঞাসা নিয়েই আজকে আশীর্বাদ দ্য ট্রুথের এই ভিডিওতে ক্লিক করেছেন। তাহলে যখন ক্লিক করেই ফেলেছেন, তাহলে আলোচনাটা শুনেই যান। বিষয়বস্তু হচ্ছে দিলীপ ঘোষ। বিজেপির বর্তমানে আমাদের রাজ্যে যেটুকু সংগঠনের এখনও অস্তিত্ব রয়েছে, সেই সংগঠন তিল তিল করে নিজের হাতে 2015 পর থেকে গড়ে তুলেছেন দিলীপ ঘোষ। 2014 সালে যখন ইউপিএ 2 জামানার একের পর এক স্ক্যামকে সামনে রেখে দেশ জুড়ে মানুষ স্থিতিবিরক্ত, পাশাপাশি সেই সময় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানির গ্যাসের মূল্যবৃদ্ধি, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক মূল্যবৃদ্ধি, করাপশন এবং একাধিক স্ক্যামকে কেন্দ্র করে দেশের মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারকে 2014 সালে কেন্দ্রে ক্ষমতায় নিয়ে আসে এবং তারপর থেকেই ধীরে ধীরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে শ্রীবৃদ্ধি হতে থাকে বিজেপির। রাজ্য বিজেপির দায়িত্বে আসেন 2015 সালে দিলীপ ঘোষ। তার আগে যদিও দীর্ঘদিন রাজ্য বিজেপির ভার নিজের কাঁধে তুলে কোনো রকমে টিম করা প্রদীপের মতন এই রাজ্য বিজেপির সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি রাহুল সিনহা। রাহুল সিনহার পর 2015 সালে দিলীপ ঘোষ যখন রাজ্য বিজেপির দায়িত্বে আসে, তখনও কেউ বোঝেনি যে 2019 লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্য বিজেপি অত্যন্ত ভালো ফল করবে। অর্থাৎ বিজেপির ইতিহাসে পশ্চিমবঙ্গে যতজন বিজেপির নেতানেত্রী দিলীপ ঘোষের আগে রাজ্য বিজেপির দায়িত্বভার সামলেছেন, তাদের সকলের রেকর্ড ভেঙে, সকলকে টপকে দিয়ে রাতারাতি ফার্স্ট বয় হয়ে যাবে দিলীপ ঘোষ, এটা কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্য বিজেপির বর্ষীয়ান নেতানেত্রী কেউই ভেবে উঠতে পারেননি। কিন্তু দিলীপ ঘোষ তা করে দেখিয়েছিলেন 2019 সালে। আর সেই 2019 সালের লোকসভা নির্বাচনে যখন রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 18টি আসন দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্য বিজেপি নিজেদের পকেটে তোলে, তারপরেই রাতারাতি রাজ্য বিজেপি স্বপ্ন দেখতে শুরু করে 2021-এ তারা রাজ্যের মানুষকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে সোনার বাংলা উপহার দেবেন। আর সেই মর্মেই তারা রাতারাতি স্বপ্ন দেখতে শুরু করে 2021 বিধানসভা নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী এবং তারাই গড়তে চলেছে পশ্চিমবঙ্গে আগামী দিনে সরকার। কিন্তু বাস্তবটা অন্য কিছুই ঘটে। সেই বাস্তব ঘটনা আপনি, আমি, আমরা সকলেই জানি। 2021-এর সমস্ত এক্সিট পোলকে মিথ্যে করে দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2021 সালে যেখানে রাজ্য বিজেপি মনে করেছিল তারা 200-র বেশি আসন পাবেন, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও দাবি করেছিলেন যে এবার পশ্চিমবঙ্গে তারা অবশ্যই 200টি আসন পেতে পারেন, কিন্তু সেই সম্ভাবনা সম্পূর্ণ অক্ষরে অক্ষরে শুধু মিথ্যেই হয় না, 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় বিজেপি 3 সংখ্যার নাম্বারেও পৌঁছাতে পারে না। অর্থাৎ 2 সংখ্যাতে গিয়েই আটকে যায় রাজ্য বিজেপির বিধানসভা নির্বাচনের স্কোর কার্ড। আর এরপরেই রাজ্য বিজেপির অন্দরে ক্রমশ কোণঠাসা হতে শুরু করেন দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষ গত 4 তারিখের পর থেকে দফায় দফায় আমাদের রাজ্য শুধুমাত্র পশ্চিমবঙ্গেই না, সারা দেশ জুড়ে কেন্দ্রীয় বিজেপির নেতা নেত্রীদের কাছেও অন্যতম একজন আলোচনার ব্যক্তি হিসাবে উঠে এসছেন। আর সেই দিলীপ ঘোষকে নিয়েই হবে আজকের আলোচনা, জুতো মেরে গরু দান। কিন্তু কে জুতো মারলো এবং কাকে জুতো মারলো এবং কে গরুদান করলো, কাকে গরুদান করলো, সে বিষয়ে তো আলোচনা হবেই।
কিন্তু তার আগে আপনাকে একটা কাজ অবশ্য করতে হবে। তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে। পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারে ক্লিক করতে ভুলবেন না। আর এই সম্পূর্ণ বিষয়টা শুনে অবশ্যই আপনার মতামত লিখে জানান কমেন্ট বক্সে। বিজেপির আইটি সেলের লোকেদের এটা জানা উচিত যে আশীর্বাদ দ্য ট্রুথ বিজেপির বিরুদ্ধে হতে পারে, কিন্তু একজন অনুগত নেতা এবং রাজনৈতিক কর্মীর প্রতি এই অবিচারের বিরুদ্ধে সর্বদাই সরব থেকেছে। আর তাই আজকের এপিসোড অবশ্যই দিলীপ ঘোষকে নিয়ে। তাই অবশ্যই আপনার মতামত লিখে জানান কমেন্ট বক্সে, আর একটা লাইক করুন, আর বন্ধু বান্ধব নিকট আত্মীয়দের সঙ্গেও এই ভিডিওটা শেয়ার করুন। আর তাই কথা না বাড়িয়ে চলুন আলোচনায় এবার এগোনো যাক। 1999 থেকে 2007 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দীর্ঘদিন আরএসএসের এই কর্মী দিলীপ ঘোষ নিজে হাতে তিল তিল করে গড়ে তোলেন সংগঠন। আর তারপরই দিলীপ ঘোষকে নিয়ে চলে আসা হয় পশ্চিমবঙ্গে। দিলীপ ঘোষকে 2014 থেকে 2015 সাল পর্যন্ত রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্ব পাওয়ার পর দিলীপ ঘোষ অক্ষরে অক্ষরে তা পালনও করেন। কিন্তু সেই সময়ও রাজ্য বিজেপি সারা রাজ্য জুড়ে সাংগঠনিক দিক থেকে অবশ্যই তৃণমূলের তো ধারে কাছে ছিলই না, একই সঙ্গে রাজ্যের সেই সময় বিরোধী দল সিপিআইএমের ধারে কাছেও তারা পৌঁছাতে পারছিল না। অর্থাৎ রাজ্য বিজেপির নেতা কর্মীরা রাজ্যের প্রত্যন্ত এলাকা শুধু নয়, এমনকি শহর কলকাতার মানুষের কাছ পর্যন্ত পৌঁছাতে তখনও বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে যেখানে তৎকালীন বিরোধী দল বামফ্রন্ট, বিশেষ করে সিপিআইএম শাসক দল তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যুতে এক হাতে নিচ্ছে, সেই পর্যায়ে দাঁড়িয়েও রাজ্যে বিজেপি তেমনভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এঁটে উঠতে পারছিল না। কিন্তু পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটল। রাজ্যের সাধারণ সম্পাদকের পদ থেকে 2015 সালে কেন্দ্রীয় বিজেপির তরফে দিলীপ ঘোষকে বসানো হলো রাজ্য বিজেপির সভাপতির পদে। আর তারপর থেকেই তিল তিল করে রাজ্যে মজবুত হতে শুরু করলো রাজ্য বিজেপির সংগঠন। ধারে ভারে আকারে আকৃতিতে রাজ্যের কোনায় কোনায় দেখা যেতে শুরু করলো বিজেপি সংগঠনের অস্তিত্ব। জেলায় জেলায় খুলতে শুরু হলো বিজেপির কার্যালয়ে। শুধু তাই না, মিসড কলের মাধ্যমে যে সকল মানুষেরা বিজেপির সমর্থক বা কর্মী হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন, যারা 2014 পরেও সামনাসামনি পশ্চিমবঙ্গে এই বিজেপির হয়ে গলা ফাটাতে কোথাও যেন বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, 2015 সালে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির দায়িত্ব নেওয়ার পরপরই এই সমস্ত মিসড কলের মাধ্যমে পার্টির সদস্য পদ নেওয়া কর্মীরা রাতারাতি বিজেপির সঙ্গে যুক্ত হয়ে যায়। রাজ্য জুড়ে একাধিক বিজেপির কার্যালয়ে দেখা যেতে শুরু করলো বিজেপির কর্মী সমর্থকেরা। অর্থাৎ 2015 সালে যে দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দিলীপ ঘোষ প্রথম ধাপেই তিল তিল করে রাজ্যে বিজেপির অস্তিত্ব মজবুত করার লক্ষ্যে নেমে পড়েছিলেন এবং তাতে তিনি অনেকটা সফলও হয়েছিলেন। এরপর 2017 সালে যখন তৃণমূল ছেড়ে মুকুল রায় বিজেপিতে জয়েন করেন, রাতারাতি দিলীপ ঘোষ এবং মুকুল রায় একত্রিত হয়ে রাজ্যে বিজেপির সংগঠন অত্যন্ত মজবুত আকার ধারণ করে। তার অন্যতম এক্স ফ্যাক্টর হচ্ছে মুকুল রায়। মুকুল রায়ের সঙ্গে যুক্ত থাকা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক এবং নেতারা দলে দলে জয়েন করতে শুরু করেন বিজেপিতে। সেই জয়েন করার প্রবণতার জেরে 2019 লোকসভা নির্বাচনের আগেও আপনারা দেখেছেন কিভাবে তৃণমূল কংগ্রেস ছেড়ে একের পর এক তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ, নেতা, কর্মীরা জয়েন করেছিল বিজেপিতে। যদিও তার সুফল 2019-এ অল্প বিস্তর তুলতে পারলেও রাজ্য বিজেপি তার সুফল তুলতে একেবারেই ব্যর্থ হয় 2021 সালে। কারণ তারই মধ্যে 2021-এ এই বিফলতার পরই তৃণমূল কংগ্রেসে আবারও ফিরে যান মুকুল রায়, যদিও তা আনঅফিসিয়ালি। খাতায় কলমে আজও মুকুল রায় বিজেপিরই বিধায়ক, কিন্তু তারপরেও বিজেপি এক ধাক্কায় রাজ্য জুড়ে ব্যাপকভাবে তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক ক্ষমতা দুর্বল হতে শুরু করে। কিন্তু এখান থেকেই প্রশ্ন, যে দিলীপ ঘোষের নেতৃত্বে 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 22টি আসন নিজেদের পকেটে পুরল, সেই রাজ্য বিজেপি 21-এর বিধানসভা নির্বাচনে কেন মুখ থুবড়ে পড়ল?
কিন্তু সেই কারণ রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি কমিটির তরফে হয়তো তেমনভাবে অ্যানালিসিস করার সময় না নিয়েই সরাসরি এই সমস্ত দায়িত্ব, এই সমস্ত বিফলতার দায়িত্ব তুলে দেওয়া হয় দিলীপ ঘোষের কাঁধে। এবং দিলীপ ঘোষও একজন অনুগত রাজনৈতিক কর্মী এবং অনুগত বিজেপি এবং আরএসএসের কর্মী হিসাবে 2021 বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভরাডুবির দায়িত্ব সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নেন। আর তারপরেই বিজেপিতে হয় মুখ বদল। একসময় 2019 সালে বালুরঘাট কেন্দ্র থেকে যে সুকান্ত মজুমদারের ক্লিন ইমেজ প্রফেসর এবং দীর্ঘদিনের আরএসএসের কর্মী, এই সূত্রে যে সুকান্ত মজুমদারকে দিলীপ ঘোষ কেন্দ্রীয় কমিটির কাছে প্রপোজাল দিয়েছিলেন তাকে টিকিট দেওয়ার জন্য লোকসভা নির্বাচনে, সেই সুকান্ত মজুমদারই 2021 সালে এবার হলো রাজ্য বিজেপির সভাপতি। দিলীপ ঘোষকে বিজেপির তৎকালীন কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জিজ্ঞাসা করেছিলেন তিনি তার উত্তরসূরি হিসাবে কাকে দেখতে চান। দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছিলেন তিনি তার উত্তরসূরি হিসাবে দেখতে চান সুকান্ত মজুমদারকে। আর সেই অনুসারেই 2021 সেপ্টেম্বর মাসে সুকান্ত মজুমদার দায়িত্ব নেন রাজ্য বিজেপির। রাজ্য বিজেপির দায়িত্ব নেবার সময় দিলীপ ঘোষ নিজে সুকান্ত মজুমদারের গলায় মালা পরান এবং দুজনে একসঙ্গে বসে প্রেস কনফারেন্সও করেন এবং তিনি হাস্যমুখে তার উত্তরসূরি সুকান্ত মজুমদারের হাতেই তুলে দিয়েছিলেন রাজ্য বিজেপির দায়িত্ব। এবং ভেতরে ভেতরে কোথাও যেন তার চাপা দুঃখ ছিল, কারণ 21 বিধানসভা নির্বাচনের বিপুল ভরাডুবির দায়িত্ব দল বিজেপির তরফে তুলে দেওয়া হয়েছিল তার কাঁধে এবং সেই দিন চুপচাপ দিলীপ ঘোষ সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু তারপর পাশার পরিবর্তন হয়। রাজনীতি হচ্ছে আমাদের দেশের প্রাচীনতম খেলা, দাবার সঙ্গে তুলনীয়। আর দাবায় যেহেতু প্রতি চালেই একে অপরকে মাত দিতে পারে, ঠিক আর তেমনই রাজনীতি প্রতি পদক্ষেপে প্রতিটি চোখের পলকেই পরিবর্তন হয়। ঠিক দেখা গেল 2021 বিধানসভা নির্বাচনের পর একের পর এক নির্বাচনে রাজ্য বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাজ্য বিজেপি পরাজয়ের সম্মুখীন হয়। যদিও তার আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার একযোগে রাজ্য বিজেপিকে চালিয়ে নিয়ে যাবে এমনটাই ভেবেছিল কেন্দ্রীয় বিজেপি কমিটি, কিন্তু বাস্তবে তেমনটা হলো না। বাস্তবে দেখা গেল সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী একে অপরের সামনে মধুমেহ হলেও একে অপরের বিরুদ্ধে সর্বদাই দলীয় স্তরে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যেতে শুরু করলো। তার মধ্যে অতিরিক্ত মাত্রা সংযোজিত হলো দিলীপ ঘোষের বিরোধিতা। 2021 বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর যে দিলীপ ঘোষ সেই ভরাডুবির দায়িত্ব নিয়ে রাজ্য বিজেপির সভাপতির পদ ছেড়ে দিয়েছিলেন, সেই দিলীপ ঘোষকে দেখা গেল 2023 পঞ্চায়েত নির্বাচন যখন আবারও রাজ্য বিজেপি তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজির কাছে ধরাশায়ী হলো এবং একেবারে পঞ্চায়েত নির্বাচনে প্রায় দুর্মুষ হয়ে গেল, তারপরেই দিলীপ ঘোষ সরাসরি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হন। একের পর এক মিডিয়ার সামনে একাধিক প্রসঙ্গে এই দুই ব্যক্তির দুর্বলতা এবং তাদের ব্যর্থতা নিয়ে যখন দিলীপ ঘোষ সরব হন, তখন এখানে একটা বিষয় বলতে হবে, এই সুকান্ত মজুমদার, যে সুকান্ত মজুমদারকে 2019 সালে দিলীপ ঘোষই লোকসভা নির্বাচনে প্রার্থী করার জন্য, টিকিট দেবার জন্য আবেদন করেছিলেন, সুপারিশ করেছিলেন কেন্দ্রীয় বিজেপি কমিটির কাছে, যে সুকান্ত মজুমদারকে আবার 2021 এসে রাজ্য বিজেপির সভাপতি করার জন্য জেপি নাড্ডার কাছে নাম প্রস্তাব করছেন, সেই সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একযোগে দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগও করে। তারা একযোগে গিয়ে অভিযোগ করেন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বিজেপির ভরাডুবির পর যেভাবে তার দায়িত্ব এবং তার দায় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের কাঁধে চাপিয়ে একের পর এক দল বিরোধী কথা দিলীপ ঘোষ বলছেন, তা দলের সংবিধান বহির্ভূত, যার জেরে দিলীপ ঘোষকে হারাতে হয়েছিল সর্বভারতীয় সহ সভাপতির পদ। আর সেই সময় থেকেই দিলীপ ঘোষের সঙ্গে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সম্পর্কে
ব্যাপক ফাটল ধরে। এমনিতে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করে সেই সময় থেকেই দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর দড়ি টানাটানির খেলা শুরু হয়। শুভেন্দু অধিকারীকে কোনোদিনও রাজ্যের বিজেপির অন্দরে বা বিজেপির মধ্যে অ্যাকসেপ্ট করেননি দিলীপ ঘোষ, যাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী শুরু থেকেই দিলীপ ঘোষকে কোণঠাসা করার জন্য একের পর এক চেষ্টা চালিয়ে গেছেন এবং তাতে তিনি অনেক অংশে সফলও হন, কারণ তার পাশে বরাবরই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও ছিলেন। কারণ সুকান্ত মজুমদারও পঞ্চায়েত ভোটে নিজের ব্যর্থতা ঢাকার জন্য তিনি দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন। দিলীপ ঘোষ যখন পঞ্চায়েত নির্বাচনের ভরাডুবির দায়িত্ব সুকান্ত মজুমদারের কাঁধে দিয়েছিলেন, সেই সময় সুকান্ত মজুমদারও চুপ করে থাকেননি। আর এরই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী একযোগে রাজ্য বিজেপির এই বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষকে ক্রমশ কোণঠাসা করতে শুরু করে। এমনকি গত বছর রাজ্য বিজেপির দফতরে থাকা দিলীপ ঘোষের চেম্বারটিও ভেঙে দেওয়া হয়। সেই সময়ও দিলীপ ঘোষ সে বিষয়ে কোনো কথা বলেনি। কিন্তু চূড়ান্ত পর্যায়ে হলো 2024 লোকসভা নির্বাচনে, যেখানে 2019 সালে দিলীপ ঘোষ নিজের দমে বিধায়ক থেকে এক লাফে লোকসভার আসন টিকিট পেয়ে জয়যুক্ত হন লক্ষাধিক ভোটে এবং তারপর 5 বছরে তিল তিল করে মেদিনীপুর জুড়ে বিজেপি সংগঠন গড়ে তোলেন। ঠিক সেই সময় 24-এর লোকসভা নির্বাচনে সেই দিলীপ ঘোষকেই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের অঙ্গুলি হেলনের জেরে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর থেকে সরাসরি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। প্রথম পর্যায়ে দিলীপ ঘোষ সেখানে যেতে না চাইলেও দলের একজন অনুগত কর্মী হিসাবে পরবর্তীকালে তিনি যান, সেখানে ফাইট করেন এবং এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে তিনি পরাজিত হন। এবং চতুর্থ দফার ভোট গ্রহণের দিন যখন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ভোট গ্রহণ হয়, সেই সময় আপনারা দেখেছেন দিনের শেষে কিভাবে দিলীপ ঘোষ একা রাস্তায় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে ঝগড়া ঝামেলা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। তার সঙ্গে বা তার পেছনে রাজ্য বিজেপির নেতা কর্মীরা কেউ প্রায় ছিল না বললেই চলে। এমনকি চতুর্থ দফার ভোটে বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারও একই অবস্থায় পড়েছিলেন। এই ক্ষেত্রে এই দুই প্রার্থীকে নিয়ে চতুর্থ দফার ভোট গ্রহণের পর সন্ধেবেলা একটি বাক্য উচ্চারণ করেননি শুভেন্দু অধিকারী। অর্থাৎ শুভেন্দু অধিকারীর স্ট্র্যাটেজি আগামী দিনে যে রাজ্য বিজেপিকে পুরোটাই নিজের হাতের মুঠোয় নেবার, তা কিন্তু এখান থেকেই জলের মতো স্পষ্ট। আর এবার 24-এর লোকসভা নির্বাচনে যেহেতু 18 থেকে সিট কমে 12টি আসনেই আটকে গেল রাজ্য বিজেপি, আর সেই পরাজয়ের দায়িত্ব যেহেতু এবার সরাসরি সুকান্ত মজুমদারের কাঁধে কেন্দ্রীয় কমিটি দিতে পারছে না, আর তাই জন্যই কেন্দ্রীয় কমিটির তরফে সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সরাবার সবচেয়ে সহজ রাস্তা ছিল ক্যাবিনেটে স্থান দেওয়া। আর তাই জন্যেই তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদারকে স্থান দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে। আর বিজেপির সাংগঠনিক কাঠামো অনুসারে কোনো ব্যক্তি মন্ত্রিত্ব পেলে তাকে ছাড়তে হয় সভাপতিত্বর পদ। আর এক্ষেত্রে যেহেতু সুকান্ত মজুমদারের কাঁধে পুরো দায়িত্ব কেন্দ্রীয় কমিটি দিতে পারবে না, কারণ 24-এর লোকসভা নির্বাচনের আগে প্রতিটি পদক্ষেপ কেন্দ্রীয় কমিটি নিজেদের নজরে রেখেই করিয়েছিল এবং তা অক্ষরে অক্ষরে পালন করেছিল শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। তাই কখনোই এই বিপর্যয়ের দায়িত্ব এই দুজনের কাঁধে দেওয়া যাবে না। আর তাই জন্যই সুকৌশলে মন্ত্রিত্ব দেওয়ার অছিলায় সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সরিয়ে দিল। কিন্তু এখানেই প্রশ্ন হলো, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দফতরের দায়িত্বভার নিতে যাবার সময় দিল্লিতে যখন এই মুহূর্তে রয়েছেন দিলীপ ঘোষ তাদেরই দলের বিভিন্ন মিটিংয়ে যোগ দেওয়ার জন্য, সেই সময় সকাল সকাল সুকান্ত মজুমদার পৌঁছে গেলেন তার পুরানো রাজনৈতিক গুরু দিলীপ ঘোষের কাছে। তার পা ছুঁয়ে প্রণাম করলেন দফতরের দায়িত্বভার নেবার আগে। আর এরই মধ্যে দিয়ে সুকান্ত মজুমদার আরও একবার চেষ্টা করলেন পুরানো যে দ্বন্দ্ব দিলীপ ঘোষের সঙ্গে সুকান্ত মজুমদারের ছিল তা পুরোটাই মিটিয়ে নেবার। যদিও এত সহজে সম্ভবত দিলীপ ঘোষ তা ভোলার পাত্র নয়। অনেকেই ভাবছেন হয়তো রাজ্য বিজেপির সভাপতির পদে ফের কেন্দ্রীয় বিজেপির তরফে দিলীপ ঘোষকে নিয়ে আসা হতে পারে। আবার অনেকেরই অনুমান হয়তো শুভেন্দু অধিকারী সত্যি রাজ্য বিজেপিকে সম্পূর্ণ নিজের মুঠোয় নিতে চলেছে। আর যদি সেটা ঘটে তাহলে বলতে হবে আগামী দিনে বর্তমানে রাজ্যে সিপিআইএমের যা অবস্থা, আগামী দিনে রাজ্যে বিজেপির সেই অবস্থা হতে বাধ্য।
কারণ শুভেন্দু অধিকারীর আর যাই হোক চাই না হোক, রাজ্যের মানুষ কিন্তু নারদা কাণ্ডে কাগজে মুড়ে টাকা নেবার ছবি সকলেই দেখেছে শুভেন্দু অধিকারীর। সে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে ঝালমুড়ির ঠোঙা হতেই পারে, কিন্তু রাজ্যের মানুষের চোখে তা কিন্তু নোটের বান্ডিলে মোড়া খবরের কাগজের ঠোঙা। আর সেখান থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো ভিডিওতে বা তার বিরুদ্ধে কোনো রকম টাকা নেওয়ার, ঘুষ খাওয়ার বা কোনো স্ক্যামে জড়াবার অভিযোগ নেই। যেখান থেকে শুভেন্দু অধিকারীর নামে সারদা, রোজভ্যালি এবং নারদা কাণ্ডে সরাসরি টাকা নিতে যাওয়ার স্টিং অপারেশনের ভিডিও ফুটেজও মানুষ দেখেছে। এখন নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় বিজেপির কোর্টে বল, তারা সেই বল ঠেলে রাজ্য বিজেপির সভাপতির পদে কাকে বসাবেন। তারা রাজ্য বিজেপির সভাপতির পকেটে শুভেন্দু অধিকারীর বল দিয়ে গোল করেন, না ফের দিলীপ ঘোষের বল দিয়ে গোল করার চেষ্টা করেন, সেদিকেই তাকিয়ে রাজ্যের মানুষ, যা স্পষ্ট হয়ে যাবে আগামী 3 মাসে। কিন্তু এপিসোডের শেষে আরও একবার বলবো, সুকান্ত মজুমদার আজকে দফতরে যাওয়ার আগে যেভাবে দিলীপ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, তা অবশ্যই জুতো মেরে গরুদান। আর রাজ্য বিজেপির অন্দরে সমস্ত খবরের দিকে আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা নজর থাকবে। আর সেই নজরেই আমরা আপনাদের সামনে তুলে ধরবো রাজ্য বিজেপির অন্দরে চলা একের পর এক দ্বন্দ্ব অভিঘাতের ঘটনা। আর এই সবই দেখতে থাকবেন আশীর্বাদ দ্য ট্রুথের পর্দায়। ততক্ষণ সঙ্গে থাকবেন আশীর্বাদ দ্য ট্রুথের। আমি আশীর্বাদ, নমস্কার।